গত 6 ফেব্রুয়ারি পাকিস্তানে ইসলামাবাদে একটি শিয়া প্রার্থনা গৃহের সামনে আত্মঘাতী বিস্ফোরণে বহু সাধারণ নিরীহ মানুষ প্রাণ হারান। আর এই গোটা ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে এই পুরো ঘটনার পেছনে আসল কি ষড়যন্ত্র লুকিয়ে আছে সেটা তুলে ধরব। তাই আর দেরি না করে লেটস স্টার্ট ডিকোডিং। বিস্ফোরণের পরেই পাকিস্তানের তরফ থেকে যথারীতি ভারতের ওপর দায় চাপানো শুরু হয়ে যায়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ এই সেই মহান ব্যক্তি যিনি অপারেশন সিন্দুরের সময় গোটা দুনিয়ার সামনে নিজের খিল্লি উড়িয়েছিল এটা বলে যে ভারতের রাফেল যে তারা শুটডাউন করেছে তার প্রমাণ আছে সোশ্যাল মিডিয়াতে। তো এই মহান ব্যক্তিটা তার এক্স হ্যান্ডেলে এই পুরো গোটা ঘটনার পেছনে অর্থাৎ এই ব্লাস্টার পেছনে ভারত এবং তালিবানকে দায়ী করে। মানে ব্লাস্টটা হয়েছে তার কয়েক ঘন্টা বাদেই পাকিস্তানের সরকারের তরফ থেকে ওপেনলি ভারত আর আফগানিস্তানকে দায়ী বলে ঘোষণা করা হয়। মানে একটা স্ক্রিপ্ট মনে হয় রেডি ছিল, ওরা জাস্ট ওয়েট করছিল কখন ঘটনাটা ঘটবে আর ওরা সেই স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলা শুরু করবে। এখনও অবধি কিন্তু ইসলামিক স্টেট এই পুরো গোটা ঘটনার দায় স্বীকার করেনি। তার আগেই পাকিস্তানের সরকারের তরফ থেকে কোনো প্রপার ইনভেস্টিগেশন ছাড়াই ডাইরেক্টলি ভারত আর আফগানিস্তানকে অ্যাকিউজ করা শুরু হয়ে যায়। আর ভারতও যথারীতি পাকিস্তানের গোটা পয়েন্টলেস আর বেসলেস আর্গুমেন্টকে রিজেক্ট করে। এমনকি আফগানিস্তানের তরফ থেকেও পাকিস্তানের এই ইলজিক্যাল কথাবার্তাকে পুরোপুরি নাকচ করে দেওয়া হয়। তাহলে পাকিস্তান, যারা গোটা ওয়ার্ল্ডের সবথেকে বড় টেরোরিজমের ফ্যাক্টরি, কোনো এভিডেন্স ছাড়া ভারতের মতন একটা রাষ্ট্রের ওপর এত বড় যদি অ্যালিগেশন আনতে পারে, তাহলে একজন সাধারণ ভারতীয় হিসাবে আমাদেরও সম্পূর্ণ অধিকার আছে পাকিস্তানের এই গোটা ন্যারেটিভকে কাউন্টার করার। আর আজকের ভিডিওতে আমি এখন তোমাদের সামনে কিছু পয়েন্ট তুলে ধরব, কোনো হাওয়াতে না বাট প্রপার ফ্যাক্টের সাথে, যে এই পুরো গোটা ঘটনাটা আসলে একটা গট আপ ম্যাচ। তাই এখান থেকে ভিডিওটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি রিকোয়েস্ট করছি। আর ভিডিওটি শেষে তোমরা নিজেরাই বিচার করবে যে আমি যে পয়েন্টগুলো এখানে বললাম সেগুলো আদৌ সত্যি হতে পারে কি পারে না। পাকিস্তানে 97% মুসলিমরা বসবাস করে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই ফলো করে সুন্নি ইসলাম, আর শিয়ারা সেখানে মাইনরিটি। পাকিস্তানে শিয়াদের ওপর অত্যাচার নতুন কোনো ঘটনা না, এর আগেও বহুবার এরকম হয়েছে। কিন্তু এই গত 6 তারিখের ব্লাস্টার পেছনে হঠাৎ করে ভারতকে দায়ী করার পেছনে কারণটা কি হতে পারে? এর অন্যতম বড় কারণ হয়তো অপারেশন হেরফ 2, যেটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো। অপারেশন হেরফে বিএলের কাছে পাকিস্তানি সেনা খুব বাজেভাবে জব্দ হয়েছে। তাই এই মুহূর্তে এই পরিস্থিতিতে ইসলামাবাদে যদি একটা বড় টেরোরিস্ট অ্যাটাক হয়, তাহলে গোটা দেশের অ্যাটেনশন বালুচিস্তান থেকে ডাইভার্ট হয়ে এদিকে চলে আসবে। ইসলামাবাদ পোস্ট নামে একটি পাকিস্তানি সংস্থা, এটা কিন্তু কোনো ভারতীয় সংস্থা না, এটা পাকিস্তানেরই। তারা একটা খুবই শকিং দাবি করছে, যে সুইসাইড বম্বার ছিল তার রিলেটিভরা নাকি বলছে সেই সুইসাইড বম্বারটি কিছুদিন আগে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরের সাথে দেখা করেছে। তারা এই ক্লেমটা করছে। এবার এখানে একটা কথা তোমাদের বলে রাখি, আফগানিস্তানে আজকে এই যে আইএসকেপি অ্যাক্টিভ হয়ে উঠেছে, মানে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স, তার পেছনে আসলে আইএসআইয়ের হাত আছে, মানে পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সির হাত আছে। এটা তালিবান বহুদিন ধরে অভিযোগ করে আসছে। আসিম মুনির তার টেনিওর ক্রমশ বাড়িয়েই চলছে। অপারেশন সিন্দুরের পরে, যেখানে অ্যাকচুয়ালি পাকিস্তান আর্মির কোনো রোলই ছিল না, যেটুকু ওদের তরফ থেকে প্রতিক্রিয়া এসেছিল পাকিস্তানি এয়ারফোর্সের, তারপরেও আসিম মুনির নিজেকে ফিল্ড মার্শাল বানিয়ে নেয়। আর সে তার টেনিওর বাড়িয়ে বর্তমানে 2027 সাল অবধি করে নিয়েছে। আর সে চায় 2030 সাল কিংবা তার পরে অবধি থাকতে। এবং আসিম মুনিরের এই ডিসিশনটার জন্য পাকিস্তানি সেনার মধ্যেই তাদের কোর কমান্ডার এবং জেনারেলরা অখুশি।
কারণ আসিম মুনের টেনিয়ার যদি এরকম বাড়তেই থাকে তাহলে আসিম মুনের পেছনে যারা আছে তারা কোনোদিনও আর্মি চিফ হতে পারবে না, মানে তাদের টার্ম ততদিনে শেষ হয়ে যাবে। এছাড়াও আসিম মুনির কিছুদিন আগে হোয়াইট হাউসে যে গেছিল ট্রাম্পের সাথে দেখা করতে, সেখানে এমন না যে ট্রাম্প তাকে খুব সম্মান করে আর পাকিস্তান খুব ভ্যালুয়েবল কান্ট্রি তার জন্য ডেকেছিল। এর পেছনে ট্রাম্পের মূল উদ্দেশ্য ছিল গাজা রিলেটেড ট্রাম্প যে পিস প্ল্যানটা ড্রাফট করেছে তার জন্য গাজাতে বহু সেনার দরকার, আর আমেরিকান সেনা সেখানে যাবে না, তাহলে সেখানে কোন সেনা যাবে? তার জন্য ট্রাম্প পাকিস্তানি সেনা দাবি করেছে। এবার আসিম মুনির এখানে ফেঁসে গেছে, কারণ যদি আসিম মুনির গাজাতে পাকিস্তানি সেনা পাঠায় এবং সেখানে গিয়ে হামাসকে দমন করে তাহলে ইরান ক্ষেপে যাবে, কারণ হামাস হচ্ছে ইরানের প্রক্সি, আর ইরান যদি ক্ষেপে যায় তাহলে পাকিস্তানের ওপর তারা কোনো অ্যাটাক করতে পারে। আর দ্বিতীয়ত, পাকিস্তান যদি গাজাতে সেনা না পাঠায় তাহলে আমেরিকা ক্ষেপে যাবে। তো সব মিলিয়ে আসিম মুনির এই মুহূর্তে একটা খুবই জটিল পরিস্থিতিতে ফেসে গেছে। তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? এর থেকে বেরোনোর জন্য আসিম মুনির দুরকম চাল চালতে পারে। নাম্বার ওয়ান, ধরো হাইপোথেটিক্যালি পাকিস্তান গাজাতে সেনা পাঠালো, তাহলে ইরান অবশ্যই সেখানে প্রতিক্রিয়া দেবে কিছু না কিছু, কিন্তু তার আগেই যদি পাকিস্তানের ভেতরেই এবং তাদের রাজধানীতে শিয়া কমিউনিটির ওপর এত বড় একটা অ্যাটাক হয়, তাহলে ইরানকেও একটা ডাইরেক্ট মেসেজ যাচ্ছে যে তোমরা যদি আমাদের ওপর কিছু অ্যাকশান করো তাহলে আমাদের দেশের ভেতরে শিয়ারা কিন্তু সেফ না। এবং সেকেন্ড সিনারিওতে যদি আসিম মুনির গাজাতে সেনা না পাঠায় তাহলে আমেরিকাকে কোনো এক্সকিউজ তো দিতে হবে। তার জন্য সবথেকে বড় এক্সকিউজ কী হতে পারে? এই গোটা ঘটনা মানে 6 তারিখের ব্লাস্টার পেছনে যদি কোনোভাবে আফগানিস্তানের লিঙ্কটা তারা প্রতিষ্ঠা করতে পারে তাহলে আফগানিস্তানের সাথে তারা একটা কনফ্রন্টেশনে জড়িয়ে যেতে পারে। আর আফগানিস্তানের সাথে এই মুহূর্তে যদি কনফ্রন্টেশনে পাকিস্তান জড়িয়ে যায় তাহলে ট্রাম্পের কাছে একটা প্রপার এক্সকিউজ হয়ে যাবে তাদের যে আমরা এই মুহূর্তে আফগানিস্তানের সাথে যুদ্ধ করছি, আমরা এখন গাজাতে সেনা পাঠাতে পারবো না, সরি স্যার। কিন্তু এই দুটো সিনারিওর বাইরে আরেকটা সিনারিও যেটা খুবই ভয়ঙ্কর, এবং এই গ্যাম্বেলটা যদি পাকিস্তান খেলে তাহলে পাকিস্তানের বিনাশ খুব তাড়াতাড়ি হবে। তার আগে একটা কথা বলে নিই, এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউএস সেন্টকমের মানে ইউএস সেন্ট্রাল কমান্ডের। তারা কিছুদিন আগে এই টুইটটা করেছে যে তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাব্রাহাম লিঙ্কন সেটা বর্তমানে আরব সাগরে চলে এসেছে। তাহলে আমরা দেখলাম ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এই মুহূর্তে আরব সাগরে আছে, আর তাদের মেন টার্গেটকে ইরান। এবার ইসরায়েলেরও মেন টার্গেট হচ্ছে ইরান। তো ইরানে ইউএস আর ইসরায়েল যদি কোনো জয়েন্ট অপারেশন করতে চায় তাহলে লজিস্টিক সাপোর্টের জন্য তাদের পাকিস্তানের প্রয়োজন হতে পারে। এবার আসিম মুনির এটা ভাবতে পারে যে বর্তমানে যেহেতু পাকিস্তানের দরকার আমেরিকা আর ইসরায়েল দুজনেরই, এটা একদম আদর্শ সময় ভারতের সাথে কোনো স্মল স্কেল কনফ্লিক্টে জড়িয়ে যাওয়ার। তাহলে কি হবে? আমার জেনারেলদের মধ্যেই আমার পজিশন অনেক স্ট্রং হবে এবং আমি ক্ষমতায় আরও অনেক বছর থাকতে পারবো। আর ভারত এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়াও আমাদের বিরুদ্ধে বড় দিতে পারবে না, কারণ যেহেতু আমাদের দরকার ইসরায়েল আর আমেরিকার দুজনেরই, মানে ইসরায়েল আর আমেরিকা জয়েন্টলি আমাদের রক্ষা করতে এখানে এগিয়ে আসবে এবং ভারতকে বাধা দেবে। আর তাই এই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য একটা ছুতোর দরকার। আর সবথেকে ভালো ছুতো এই মুহূর্তে কি হতে পারে যে আমাদের দেশেই ইসলামাবাদে এত বড় একটা ব্লাস্ট হয়েছে, আর সেই ব্লাস্টের জন্য ভারত দায়ী। কারণ ব্লাস্টের ঠিক একদিন আগেই অর্থাৎ 5ই ফেব্রুয়ারি পিওকেতে গিয়ে আসিম মুনির এবং শাহবাজ শরীফ বহুদিন বাদে আবার কাশ্মীর নিয়ে লাফালাফি শুরু করেছে। অপারেশন সিন্দুরের পর থেকে বহুদিন হয়ে গেছে পাকিস্তানি সেনা এবং তাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে কাশ্মীর নিয়ে খুব একটা স্টেটমেন্ট আসছিল না, কিন্তু এই টাইমে হঠাৎ করে কেন আবার তারা কাশ্মীর নিয়ে লাফাতে শুরু করলো? এখানে যদি তোমরা শাহবাজ শরীফের স্টেটমেন্টটা দেখো তাহলে 5 তারিখ সে কি বলছে যে পাকিস্তানের টেরোরিজমের জন্য
ভারত দায়ী এবং ভারত বিভিন্ন প্রক্সি ইউজ করছে। মানে 5 তারিখ সে পিওকেতে দাঁড়িয়ে এই স্টেটমেন্টটা দিল, আর 6 তারিখ ইসলামাবাদে একটা বড় ব্লাস্ট হয়ে গেল। পুরো গোটা ঘটনাটা কীরকম একটা স্ক্রিপ্টেড মনে হচ্ছে না? এবার আসি ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে। পাকিস্তান যদি এই মুহূর্তে ভারতের সাথে কোনো ক্ল্যাশে জড়িয়ে পড়তে চায়, কারণ ওদের তো মাথায় বুদ্ধি কম, ওরা একটা শর্ট টার্ম গেনের জন্য যে কোনো কাজ করতে পারে, বাট লং টার্মে যে ওদের সাথে কি হতে পারে সেটা নিয়ে তো ওরা ভাবে না। অলরেডি দিল্লি ব্লাস্ট হয়ে গেছে, সবাই ভাবছে যে সরকার কেন চুপ আছে বা সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কেন আসছে না। আর যেখানে গোটা দিল্লি ব্লাস্টে পাকিস্তানি লিঙ্ক কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। অপারেশন সিন্দুরের পরে সরকার ডাইরেক্টলি বলেছিল যে কোনো টেরোরিজমকে আমরা অ্যাক্ট অফ ওয়ার হিসাবে দেখব, আর সরকারের তরফ থেকে আর্মি আর টেরোরিস্টদের মধ্যে কোনো পার্থক্য দেখা হবে না। আমাদের দেশের উঁচু উঁচু পোস্টে যারা আছেন, যেরকম আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, আমাদের আর্মি চিফ, তারা কিন্তু বারবার বলে আসছেন যে অপারেশন সিন্দুর ইজ স্টিল অনগোয়িং। এবার প্রশ্নটা হচ্ছে, সরকার এই যে বলছে যে সিন্দুর এখনও চলছে, তাহলে আমরা সেটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি না কেন? হয়তো সিন্দুর আমাদের সামনেই হচ্ছে, কিন্তু ভারতের মাটিতে হচ্ছে না, হচ্ছে অন্য কোনো জায়গায়। এরপরে যদি পাকিস্তান বুঝতে না পারে যে সিন্দুর আসলে কিভাবে চলছে, এবং তারপরেও তারা ভারতের সাথে ওপেনলি কনফ্রন্টেশনে জড়াতে চায়, তাহলে আমেরিকা, ইসরায়েল কেউ আসবে না তোদের বাঁচাতে। এই নোটেই আজকে ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আনটিল দেন, জয় হিন্দ।